স্পেন ফ্রান্স সেমিফাইনালের পর অপটা একটা অ্যানালিসিস প্রকাশ করছে, অ্যানালিটিক্যাল ফিচার, যেখানে তারা রদ্রিকে নিয়ে কাজ করছে। রদ্রি এই পুরো বিশ্বকাপে কি করছেন সেটাকে তারা অ্যানালিটিক্যাল এবং ইনফোগ্রাফিক্স দিয়ে প্রকাশ করছে। দুটো জিনিস ওই ফিচারটায় গেলে আপনি খুব মজা পাবেন। একটা হচ্ছে রদ্রির কি পাসগুলো দেওয়ার একটা ম্যাপ করছে তারা। এই ম্যাপে আপনি দেখতে পাবেন যে মাঠের এমন কোনো বিন্দু নাই যেখান থেকে সে পাস দেয় নাই। দুই নাম্বার হচ্ছে রদ্রির ওরা একটা হিট ম্যাপ প্রকাশ করছে পুরো টুর্নামেন্টে। তাতেও দেখতে পাবেন যে মাঠের এমন কোনো ঘাস নাই যেটার উপরে রদ্রির পাপ পড়ে নাই। এই ঘটনা দেখার পরে, বা এই ঘটনা তো না, রদ্রির এই দুর্দান্ত পারফরমেন্স দেখার পরে পেপ গার্দিওলা একটা কথা বলছেন যে ও যখন ব্যালন ডিওর জিতলো তখন আমি ওরে বলছিলাম যে তোমার বেস্টটা কিন্তু এখনো আসতে দেরি আছে, তোমার বেস্টটা আসবে 2026 বিশ্বকাপে। এর মধ্যে সেই একটা ইনজুরিতে পড়লো, সেটা তার কৃতিত্ব যে সেই ইনজুরির পর ফিরে এসে এত দ্রুত তার বেস্টে পৌঁছাইতে পারছে। তো এটা অনুমিত ছিল যে এই সময়টা এসে রদ্রির বেস্টটা আমরা দেখতে পাবো। এখন বেস্ট রদ্রিটা কি জিনিস, এই জিনিসটা আমার জন্য বোঝা খুব কঠিন। আমার জন্য বিশ্বাস করেন, আমি বেস্ট রদ্রি কি জিনিস এটা বুঝে উঠতে পারি না। আমার ধারণা আমার বন্ধু বান্ধব ভিউয়ার কিছু আছেন আমার মতো যারা বুঝে উঠতে পারেন না যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার তো প্রায় খেলে পিভট হিসাবে, সে কেন ব্যালন ডিওর জিতে ফেলবে, সে এই যে এত পাস করে বিভিন্ন জায়গা থেকে, এর অর্থটা কি, এইগুলো মিলায় রদ্রিকে বুঝে ওঠা ঠিক কঠিন। রদ্রি 8-10টা ডিফেন্সিভ মিডফিল্ডারের মতোও না, ট্র্যাডিশনাল পিভট হিসাবে যারা খেলে তাদের মতোও না, তাদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকে বলা হচ্ছে নিউ এরা লিডার অফ ফুটবল। এখন এই নিউ এরা লিডার অফ ফুটবল রদ্রি আসলে কিভাবে হলো সেটা বুঝতে গেলে একটা জিনিস খুব সহজে বোঝা দরকার, যে রদ্রি হচ্ছে একটা প্রজেক্ট। রদ্রির এই প্রজেক্টটা শুরু হয়েছিল বহু আগে। আমরা আজকে রদ্রি নামের এই প্রজেক্টটা কিভাবে কয়েক দশক ধরে এই রদ্রি আকারে আকার পেল সেই জিনিসটা একটু আলোচনা করব। যে সেই রাইনাস মিশেল থেকে শুরু করে কুয়েফ, মাঝখানে এটাতে কিছুটা ইনপুট অবশ্যই মার্সেলো বিয়েলসার, এবং অতি অবশ্যই পেপ গার্দিওলা কিভাবে এটাকে শেপ দিলেন এবং সেখানে দেলা ফুয়েন্তে সেটা সর্বোচ্চ ব্যবহারটা করতে শিখলেন। এই জিনিসটা আমরা আজকে একটু আলোচনা করব। রদ্রির যে খেলোয়াড়ি স্টাইল, এটাকে প্রচলিত যেসব টার্ম আছে এগুলো দিয়ে সংজ্ঞায়িত করলে আসলে কম পড়ে যায়। রদ্রিকে আপনি যদি ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, হোল্ডিং মিডফিল্ডার বলেন, এগুলোর কোনোটাতেই তার এত অ্যাট্রিবিউট ধরা যায় না। পিভট বললে তো আসলে খুবই ছোট করে ফেলা হয়। পিভট মানে হচ্ছে যাকে কেন্দ্র করে খেলা আবর্তিত হয়। এখন সেই লোকটা তো অন্য যে কোনো পজিশনের অন্য যে কোনো অ্যাট্রিবিউটেরই হতে পারে। ফলে এগুলো প্রচলিত টার্ম দিয়ে রদ্রিকে ধরা যাবে না। রদ্রি ওই যে আমি বললাম যে একটা প্রজেক্ট, আপনি বলতে পারেন যে নিউ এরা ফুটবল লিডার। এখন এই নিউ এরা ফুটবল লিডার এটার শুরুটা কোত্থেকে হলো? এটা শুরুটা আমরা একটু যদি অতি আদি ইতিহাস চেপে চুপে আনি, প্রিসাইজ করে ফেলি, তাহলে দেখব এটা শুরুটা হয়েছিল 80-র দশকের মাঝামাঝি আয়াক্স একাডেমিতে। রায়নাস মিশেল 80-র দশকের মাঝামাঝি বললেও আসলে না, ওই যে বললি যে ইতিহাস এমন জিনিস যে আপনাকে পেছাইতেই থাকতে হবে, পেছাইতেই থাকতে হবে, যে আইডিয়াটা কোত্থেকে আসলো, আইডিয়াটা কোত্থেকে আসলো। অ্যাকচুয়ালি পিভটের আইডিয়াটা কিন্তু রায়নাস মিশেল অনেক আগে প্রয়োগ করছিলেন, এবং রাইনাস মিশেল আয়াক্স একাডেমিতে বা আয়াক্স টিমে এই জিনিসটা চাচ্ছিলেন যে এমন একটা খেলোয়াড় যে ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে লিঙ্ক করবে। লিডার হয়তো ঠিক হবে না, কিন্তু সে খেলার টেম্পো নিয়ন্ত্রণ করবে, গতি নিয়ন্ত্রণ করবে, খেলার স্টাইল নিয়ন্ত্রণ করবে, সেই খেলোয়াড়টা পিভট হবে। ওকে ফাইন, দৃশ্যটা পরিষ্কার ছিল না, এই জন্য আমি 85-এর মাঝামাঝির কথা বললাম। ওই আয়াক্স একাডেমিতেই ওই রায়নাস মিশেলের শিষ্য ছাত্র ইওহান ক্রুয়েফ। ইওহান ক্রুয়েফ প্রথম এই পিভট আইডিয়াটাকে খুব পরিষ্কার করলেন। উনি বললেন যে পিভট শুড বি এ লিডার। মানে পিভট শুধু ওই যে ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে লিঙ্ক রক্ষা করবে এটা না। আসলে আমার ইন্টারপ্রিটেশন আছে এখানে একটা লাইন, আমি জানি না ঐতিহাসিকরা একমত হবেন কিনা বা অ্যানালিটিক্সরা, যে আসলে ক্রুয়েফ একজন বেকেনবাওয়ার খুঁজতেছিলেন, একজন লিডার খুঁজতেছিলেন, ভিশনারি লিডার, যে পুরো মাঠটাকে দেখতে পাবে। এখন বেকেনবাওয়ার সেই সময় আর পাওয়া প্রায় সম্ভব না। কারণ কি, বেকেনবাওয়ার কোথায় খেলতেন?
বেকেনবাওয়ার যে লিবেরো পজিশনটা থেকে শুরু করতেন, উনি খেলতেন ২ সিবির পেছনটায়। উনি কিন্তু হোল্ডিং মিডফিল্ডারের পজিশনে খেলতেন না। অনেকে ভাবেন যে যেহেতু বেকেনবাওয়ারও ওভারল্যাপ করে সামনে আসতেন, আজকে রদ্রির মতো ছিলেন। কিন্তু উনি ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন না। ওনার পজিশনটার নামই ছিল লিবেরো। লিবেরো দাঁড়াতো কোথায়? লিবেরো দাঁড়াতো হচ্ছে ২ সিবির পেছনে। এটা খুব ইন্টারেস্টিং। এই যুগটা আমরা দেখি নাই। এটার কারণ হচ্ছে কি তখন অফসাইড ট্র্যাপ নিয়ে কোচদের এত চিন্তা ভাবনা হয় নাই। এখন সমস্যাটা হলো কেন বেকেনবাওয়ার কেন হারায় গেল বা লেবেরও পজিশনটা ওই শুরু ওই শেষ কেন হলো? কারণ কোচরা এর মধ্যে বিশেষ করে ফনগালের মতো অনেকে আইডিয়া নিয়ে আসলেন যে ভাই অফসাইড ট্র্যাপে ফেলতে হবে প্রতিপক্ষরে। এখন লিবেরও যদি গোলকিপারের সামনে বেশিরভাগ সময় দাঁড়ায় থাকে বা লিবেরও যদি মুভ করতে ওপরে যাওয়ার বদলে ওই সময় সে নিচে থাকে, তাহলে অফসাইড ট্র্যাপ করা খুব কঠিন। তাকে হয় 3 লাইন ডিফেন্সের অংশ হতে হবে, আর না হয় ওপরে ওই হোল্ডিং মিডফিল্ড পজিশনে চলে যেতে হবে। তার মানে কি লিবেরও পজিশনটা আর কেউ থাকতে পারতেছে না। এখন আপনি যদি ২ সিবির পেছনে একটা লোকই রেখে দেন, তাহলে কেউ অফসাইডে পড়বে কেন? ওই লোকের সামনে তো এসে সে বল রিসিভ করবে। আর ওই লোক একা ওই জায়গা থেকে যদি অফসাইড ট্র্যাপের কথা ভুলেও যান, তখন তো সে আসলে 1 সিবিতে পরিণত হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে আপনি অফসাইড ট্র্যাপ করছেন উপরে ২ সিবিরে দিয়ে, তারপরেও অফসাইড ট্র্যাপ কাটায় ফেলছে। অফসাইড ট্র্যাপ তো হয় নাই। যেহেতু পিছনে লিবেরও আছে। তখন সে আসলে একা ডিফেন্স করবে। এটা একটা ভুতুড়ে অবস্থা। এজন্য অফসাইড ট্র্যাপের ধারণাটা আসার পরপরই বেকেনবাওয়ারের দুর্দান্ত সাফল্যের পরেও লিবেরো পজিশনটা উঠে গেল। এখন তাহলে মাঠের লিডার কে হবে? আপনি তো সব টিমে ম্যারাডোনা নাই। সব টিমে বড়, বড় ওইরকম যারা চিন্তাবিদ খেলোয়াড় এরকম নাই। যারা অ্যাটাকিং মিডফিল্ড বা ওই প্লে মেকিং পজিশনে থেকেও মাঠ স্ক্যান করতে পারবে, পুরোটা দেখতে পাবে, লিডারশিপটা করতে পারবে। লিওনেল মেসির কথা আপনি বলতে পারেন যে সে রাইট উইংয়ে খেলেও ওটা দেখতে পায়। সে অ্যাটাকিং মিডফিল্ডে বক্সে থেকেও ওটা দেখতে পায়। সে হারতে থাকে। এখন এটা তো খুব রেয়ার, এটা খুব রেয়ার। কিন্তু উই নিড এ লিডার। উই নিড এ লিডার যে মাঠে থেকে, যদিও ফুটবলে না ক্যাপ্টেন ধারণাটা কখনো কাগজে কলমে প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু এই যে যারা পজিশনাল ফুটবলের কথা ভাবতেছেন বা টোটাল ফুটবলের কথা ভাবতেছেন, তারা একটা জিনিস বুঝতেছেন যে আমার এই সবকিছু মাঠে করতে গেলে মাঠে এমন একটা লোক দরকার যে সবকিছু এইটা প্রয়োগ করতে পারবে। মাঠের গতি নিয়ন্ত্রণ করতে পারবে, পাসিং নিয়ন্ত্রণ করতে পারবে। সে ঠিক করে দিবে পাস কোথায় যাবে না যাবে। আমি মাঠের ইয়ে থেকে ডাগ আউট থেকে চিল্লায় সব নিয়ন্ত্রণ করতে পারবো না। তার পায়ে ঠিক হবে এটা। আর অনেক কিছু আছে মুখে বলে ঠিক করা যায় না। তাকে নিজেকে পেস নিয়ন্ত্রণ করতে হয় বল পায়ে। সে বলের গতি কমাবে, খেলার গতি কমাবে। সে খেলার গতি বাড়াবে। সে ঠিক করবে ভার্টিক্যাল অ্যাটাক হবে নাকি হরাইজন্টাল পাসিং হবে। এই জিনিসগুলো করার জন্য একটা লোক দরকার। এখন লিবেরো নাই। তাহলে কি হবে? তাহলে নেওয়া যাক হোল্ডিং মিডফিল্ড পজিশনটাকে। হোল্ডিং মিডফিল্ডার যে পজিশন, এই পজিশনটা বিএলসা এটা নিয়ে বেশ কাজ করতেছেন। হোল্ডিং মিডফিল্ডারকে খুব গুরুত্ব দিচ্ছেন। এই পজিশনটাকে আমরা পিভট হিসাবে ইউজ করব, যে সে একাধারে অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে লিঙ্ক করবে। তাহলে এটা একটা পিভটের কাজ হলো এবং সে ওখান থেকে মাঠটাকে দেখবে। এই যে নয়া বন্দোবস্তর পিভট বা নয়া বন্দোবস্তর হোল্ডিং মিডফিল্ডার, এটাকে আর হোল্ডিং মিডফিল্ডার বলা যাচ্ছে না। কারণ এখন আমরা যে চরিত্রটা দেখব তাতে আর ওই সে হোল্ড করে থাকতেছে না। সে আসলে ওখানে লিডারশিপ করতেছে, সে খেলা নিয়ন্ত্রণ করতেছে। এই ক্যারেক্টারে আসলে প্রথম আমরা দেখলাম পেপ গার্দিওলাকে, খেলোয়াড় পেপ গার্দিওলাকে। যখন ক্রুয়েফ বার্সেলোনায় আসলেন, বার্সেলোনায় এসে উনি ওই তার থিওরি, ক্রুয়েফ তো আয়াক্স একাডেমিতে সব শিখে আসছেন, কিন্তু তার থিওরিগুলোর কিন্তু কোচ হিসাবে পণ্ডিত ক্রুয়েফের, খেলোয়াড় কোচ, খেলোয়াড় ক্রুয়েফেরও অনেক ইনপুট বার্সেলোনা পাইছে, কিন্তু পণ্ডিত ক্রুয়েফের তো পুরোটা ইনপুট আসলে বার্সেলোনা কেন্দ্রিক। বার্সেলোনাতে এসে উনি যতগুলো জিনিস একেবারে ব্র্যান্ড নিউ আবিষ্কার করলেন, তার ভিতরে একটা হচ্ছে পেপ গার্দিওলা। যে পেপ, তুমি ওই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলতা, কিন্তু তোমার ক্যারেক্টারটা বদলে যাবে। ইউ আর মাই লিডার। তুমি পিভট হিসাবে রোল প্লে করবা। হোল্ডিং মিডফিল্ড শব্দটা ভুলে যাও। ওই বিএলসার লাইনে আর চিন্তা করো না। বিএলসা যদিও আরো পরে আসতেছেন, কিন্তু উনি এসে হোল্ডিং মিডফিল্ডকে গুরুত্বপূর্ণ করছেন। কিন্তু হোল্ডিং করবা না তুমি। তুমি ওখানে বসে লিডারশিপ করবা। তুমি বলের গতি কমাবা, বাড়াবা, পাসিং স্টাইল ঠিক করবা, হরাইজন্টাল হবে না ভার্টিক্যাল হবে। এই যে পজিশনাল ফুটবল আমরা খেলবো, এটা প্রাণ হচ্ছে তুমি। এখানে ক্রুয়েফের একটা চরম সৌভাগ্য যে এরকম একটা চরম চিন্তাশীল ফুটবলারকে উনি পেলেন, যার অল্প বয়সেই চুল পড়ে গেছে চিন্তা করতে করতে, এবং মানুষ হিসাবে ফিলোসফির স্টুডেন্ট। ফলে সে আসলে খুব দ্রুত ব্যাপারটা ধরে ফেলতে পারলো। দেখেন, সে খেলোয়াড়ি জীবনেই ব্যাপারটা নিয়ে এত গবেষণা শুরু করলো, মানে ক্রুয়েফ তাকে যা শেখাচ্ছেন সে তার চেয়েও বেশি করতেছে মনে হচ্ছে।
এবং মনে হওয়া না ব্যাপারটা। আজকে এই যে মাতিয়াস মান্না, যে কিনা আর্জেন্টিনা দলের ব্রেন বলি আমরা তাকে, তার উত্থান হয়েছিল কিন্তু পেপ গার্দিওলার প্লেয়িং রোল নিয়ে গবেষণা করতে গিয়ে। সে দেখতেছিল যে ক্রুয়েফ আসলে পিভটকে যেভাবে ভাবতেছেন আর যেভাবে অ্যাপ্লাই করতেছে পেপ গার্দিওলা, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এখানে একটা নতুন দর্শন ফুটে উঠতেছে। সেটা নিয়ে সে বিস্তারিত সিরিজ লিখলো, যেটা পরে বই হলো, যেটা আসলে তাকে এই ফুটবল দুনিয়ায় নিয়ে আসলো। সে তো ফুটবলের লোক ছিল না, ব্লগার ছিল, এমনিতে চাকরি বাকরি করতো। যাই হোক, সেসব গল্প 2022-এ করে ছাড়ছি। এখন দেখি অনেকে পপুলার গল্প করতেছেন, আমি আবার করব, কোনো সমস্যা নেই। মাতিয়াস মান্নার মতো মানুষ যত বেশি আলোচনায় আসবে তত ভালো। তো যাই হোক, ওই পেপ গার্দিওলার এই যে চিন্তাশীলতা, এটা আসলে তার নিজের পজিশনটাকে আরো প্রাণ দিল। সে ওখান থেকে অ্যাটাক ডিকটেক্ট করা শুরু করলো। মানে নট অনলি যে খেলার স্টাইল ডিকটেক্ট করা, লিডারশিপটা খেলার স্টাইলে না, সে প্লে মেকিং শুরু করলো। সে প্রচুর প্লে মেক করছে ওখান থেকে। মানে ক্রুয়েফ ভাবতেছিলেন যে শুধু একজন পিভট, যে আইডিয়াটা আমি নিয়ে আসছি, শুধু একজন লিডার, কিন্তু পেপ করতেছেন এটাকে প্লে মেকিং এ পরিণত করতেছেন, এটাকে অ্যাটাক ডিকটেক্টেও পরিণত করা যায় কিনা নিজে করে দেখতেছেন। কিন্তু ভাই, মাথার উপরে তো পৃথিবীর সর্বকালের সেরা চিন্তাবিদ, ওখানে তো সে তার সেরা চিন্তাটা করতে পারবে না। আর আপনি ডাগ আউটে দাঁড়ালে যা করতে পারবেন, খেলোয়াড় হিসাবে তা করতে পারবেন না। একটা সীমাবদ্ধতা তো থাকেই। ফলে আমাদের ওয়েট করতে হলো আসলে পেপ গার্দিওলা খেলোয়াড়ের অবসর পর্যন্ত। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পরে সে যতগুলো জিনিস নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস গবেষণা করছে, তার ভিতরে এই পিভট, বলা চলে পিভট শব্দটা সে ভুলে গেছে ততদিনে। এই যে তার গুরু পিভট নিয়ে আসলেন, সে আসলে পিভটের চিন্তা থেকে সরে আসে। সে একদম গুরুর ওই লাইনটারে ধরছে যে আই নিড এ লিডার, আই নিড এ লিডার। সে পিভট হিসাবে খেলবে, কিন্তু সে পিভট না, সে হোল্ডিং মিডফিল্ড পজিশন থেকে শুরু করবে। বই বেকেনবাওয়ারের লিভারকে তুলে আনলে যা হয় তাই সে করবে, কিন্তু লিডার, কিন্তু লিডার সে সমস্ত কিছু নির্দেশনা দেবে। এই পেপ গার্দিওলা একটা লিডার ডিফেন্সিভ মিডফিল্ডার খোঁজা শুরু করলেন। একেবারে শুরু থেকে বলতে পারেন পেপ গার্দিওলা যত জায়গায় যত ফরমেশনের টিম পাইছেন, পেপ গার্দিওলা চেষ্টা করছেন একটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে লিডারে পরিণত করার, যাকে দিয়ে উনি এই খেলাটা, মানে ওনার চিন্তাটাকে মাঠে পাঠাইতে হবে। ওনার ব্রেনে থাকলে হবে না শুধু। আপনি পেপ গার্দিওলার কথাটা এভাবে চিন্তা করেন যে পেপ গার্দিওলার মাঠ সারা রাত ওই ইয়েতে কাগজে আঁকিবুকি করতেছে। সকালে এসে খেলোয়াড়দের বুঝাচ্ছে, চিন্তাটা নিয়ে এসে ডাগআউটে দাঁড়াচ্ছে, চিল্লাচ্ছে, কিন্তু তার চিন্তাটা সে মাঠে পাঠায় দিতে চায় যে তুমি এই নাও আমার ব্রেনটা, এটা নিয়ে মাঠে দাঁড়াবা। তোমার এই যেগুলো বলছি ওগুলো সরাসরি আমার ব্রেন হিসাবে অ্যাপ্লাই করবা। এই লোকটা তার দরকার। কে? কে হবে পেপ গার্দিওলার এই ব্রেন? পেপ গার্দিওলা একটার পরে একটা প্রোটোটাইপ বানানো শুরু করলেন। ওই যে রোবোটিক্সের ইঞ্জিনিয়াররা বা যেকোনো আসলে জিনিসে তো প্রথম যখন বানানো হয় ওটারে প্রোটোটাইপ বলে। কিন্তু রোবটে এই জিনিসটা আপনি দেখবেন সায়েন্স ফিকশনে, যে একটার পরে একটা রোবট বানানো হচ্ছে, হ্যাঁ হচ্ছে না, একবারে সে আল্টিমেট মেশিনটা দাঁড়াচ্ছে না, আল্টিমেট মেশিনটা দাঁড়াচ্ছে না। আপনি বলতে পারেন হ্যাভিয়ার মাসচেরানো একটা ট্রাই ছিল তার একটা প্রোটোটাইপ করার, হলো না। মাসচেরানোরে সিবিতে পাঠায় দিলেন। একটা তরুণ ছেলেকে দেখলেন, এই ছেলেটা বলা যায় সবচেয়ে তার বেস্ট প্রোটোটাইপ। সেটাকে সার্জিও বুস্কেটস, সার্জিও বুস্কেটস আসলো। বুস্কেটস ওই লিডারশিপ, পাসিং ডিস্ট্রিবিউশন, সবকিছু নিয়ন্ত্রণ, এই জায়গাটায় বলা যায় আদর্শের খুব কাছাকাছি চলে গেল। কিন্তু বুস্কেটস কি অ্যাটাকিং যে রোলটা পেপ গার্দিওলা স্বপ্ন দেখেন, প্লে মেকিং, অ্যাটাকিং, সেটাতে অত ভালো হতে পারলো না। ওই ড্রিম জায়গাটায় যেতে পারলো না। সে জাভি ইনিয়েস্তাকে ডিকটেক্ট করতে পারতেছে, মেসিকে পারতেছে না। মানে একেবারে ফরওয়ার্ড লাইনও তার কথা মতো চলবে, তার পাস অনুযায়ী চলবে, তার অঙ্গভঙ্গি অনুযায়ী চলবে, এটা হচ্ছে না। মানে প্রোটোটাইপ একটা দুর্দান্ত দাঁড়াইছে, কিন্তু গার্দিওলা যেরকম স্বপ্ন দেখেন যে ওখানে একজন জেনারেল, সেটা হচ্ছে না। এরপরে গার্দিওলা বায়ার্নে গিয়ে চেষ্টা করছেন ইয়েরে দিয়ে, জাভি অলonso বা অনেকরে দিয়ে চেষ্টা করছেন। ম্যানচেস্টার সিটিতে উনি যখন প্রথম আসলেন তখন কিন্তু ফার্নান্দিনোরে দিয়ে চেষ্টা করছেন, হয় নাই। ও বুস্কেটসের মতো হয় নাই, অত ভালো প্রোটোটাইপও হয় নাই। শেষ পর্যন্ত উনি পেলেন স্পেন থেকেই আসা। এখানে আমার ধারণা পেপের জন্য আসলে রদ্রিরই দরকার ছিল। রদ্রিরে শুধু একটা প্রজেক্ট হিসাবে দেখলে রদ্রির ব্যক্তিগত যে যোগ্যতা, তারও যে চিন্তাশীলতা, দেখেন ক্রুয়েফের হাত থেকে পেপ তৈরি হয়েছে বা পেপের হাত থেকে বুস্কেটস তৈরি হয়েছে, কারণ কি তাদেরও ওই মেধাটা ছিল, তাদেরও ব্রেনটা ফিলোসফিক্যাল ব্রেন ছিল। ফলে আসলে পেপের জন্য ওই প্রয়োজনটা ছিল যে কখন ওই রকম একটা ব্রেন আসে।
কখন ওরকম একটা মস্তিষ্ক আসে যে আমার কথাগুলো ধারণ করতে পারবে। অবশেষে দুজনের দেখা হলো। যখন দেখা হলো তখন আপনি রদ্রিকে দেখেন। তখনকার রদ্রি আর ২০২২-এর রদ্রি বা ২০২৪-এর রদ্রি, এটাও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আকাশ পাতাল বললেও কম বলা হয়। সম্ভবত আমাদের পাতাল আর মঙ্গল গ্রহের আকাশ, এরকম একটা ডিফারেন্স করে ফেললেন পেপ তার মধ্যে। মানে রদ্রির বিবর্তনটা বোঝানোর জন্য প্রিমিয়ার লিগ যে অ্যানালিসিস হয়, ওই অ্যানালিসিসের ওরা একটা ফিচার করছিল। ওখানে তারা দেখালো যে অ্যাথলেটিকো মাদ্রিদ বা ভিলারিয়ালে যে রদ্রি ছিল এবং সিটিতে যে রদ্রি আসলো, সেই রদ্রিও ২০২৩-২৪ যাতে পরিণত হলো, এর পরিবর্তনটা কীরকম। ভিলারিয়াল এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মিলে ৯০-এর উপরে ম্যাচ খেলে রদ্রির গোল কন্ট্রিবিউশন ছিল ১০-এর কম। ৪টা গোল ছিল আর সম্ভবত ৫টা অ্যাসিস্ট ছিল। সেখানে শুরুর দিকে ইয়েতে বাড়তে থাকলো, সিটিতে বাড়তে থাকলো। শেষ পর্যন্ত ২০২৩-২৪ মৌসুমে দেখা গেল যে রদ্রি ওই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে, পিভট হিসাবে খেলেই তার গোল কন্ট্রিবিউশন ১৪, ৭টা গোল, ৭টা অ্যাসিস্ট। এবং মজার ব্যাপার, সেটা মার্টিন ওডেগার্ডের মতো অ্যাটাকিং মিডফিল্ডার ওই সিজনের তার চেয়ে নাম্বারটা বেশি। শুধু যে ওডেগার্ডের চেয়ে বেশি তা না, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা বা লুইস ডিয়াস, এদের চেয়েও ওই সিজনে তার গোল কন্ট্রিবিউশন বেশি ছিল। অথচ লোকটা খেলতেছে ডিফেন্সিভ মিডফিল্ডে। ডিফেন্সিভ মিডফিল্ড এই ব্যাপারটাকেই তার মানে নতুন করে সংজ্ঞায়িত করে ফেললেন পেপ এবং রদ্রি। রদ্রি একটা নতুন ক্যারেক্টার হয়ে আসলো। এটা না ডিফেন্সিভ মিডফিল্ডার, না হোল্ডিং মিডফিল্ডার, না কেবল পিভট। এখন রদ্রির এই ক্যারেক্টারাইজেশনটা বুঝতে গেলে জনাথন উইলসের একটা পুরনো সংজ্ঞা বা একটা পুরনো প্যাটার্ন যদি আমরা একটু মনে করি তাহলে বুঝতে সুবিধা হবে। যখন হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণাটা জনপ্রিয় হয়ে উঠতেছে, সেই সময় জনাথন উইলস বলছিলেন যে ইনভার্টেড পিরামিড খ্যাত, এবং এই যে আজকে লাতিন আমেরিকার ইতিহাস নতুন করে চোখের সামনে আসতেছে, এটারও বড় কৃতিত্ব জনাথন উইলসের। আমি তাকে পীর মানি। আমাদের আমরা যারা ফুটবল সরাসরি বুঝি না তাদের জন্য জনাথন উইলস হচ্ছেন আসলে পীর। উনি আসলে বোঝান আমাদেরকে যে ফুটবল কি জিনিস। তো জনাথন উইলস বলতেছেন যে এই যে হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার এটা ৩ ধরনের হইতে পারে। একটা হইতে পারে ক্রিয়েটর, একটা হতে পারে ডেস্ট্রয়ার, একটা হতে পারে ক্যারিয়ার। ৩ ধরনের উনি উদাহরণও আনছেন সামনে। ক্রিয়েটর ডিফেন্সিভ মিডফিল্ডারকে আন্দ্রে পিরলো, যাকে ডিপ্লয়িং মিডফিল্ডার হিসাবেই সবাই, ডিপ্লয়িং প্লেমেকার হিসাবেই সবাই চেনে। উনি বলতেছেন যে সেও তো আসলে হোল্ডিং মিডফিল্ডার, কিন্তু সে ওখান থেকে ক্রিয়েশন শুরু করতেছে। আবার ক্লদ ম্যাকলেলে, তাকে আপনি বলতে পারেন ডেস্ট্রয়ার। আবার উইলসের সংজ্ঞা অনুযায়ী ইয়া তোরেকে আপনি বলতে পারেন ক্যারিয়ার হোল্ডিং মিডফিল্ডার, যে হোল্ডিং মিডফিল্ডার খেলে কিন্তু শুধু পাসিংয়ের উপর ভরসা করে না, ওখান থেকে বল টেনে সামনে নিয়ে আসে, ক্যারি করে। তো এই জিনিসটা আপনি যখন জনাথন উইলসের এই সংজ্ঞাটা পাশাপাশি পেপ গার্দিওলার আইডিয়া অনুযায়ী এই ফাইনাল একটা প্রোডাকশন রদ্রি, এই দুটাকে পাশাপাশি রাখবেন, তখন আপনার হঠাৎ করে চমক লাগবে। তাই তো জনাথন উইলস যে সংজ্ঞায়ন করছেন আর পেপ গার্দিওলা যে ইমপ্লিমেন্টেশন করলেন, যে ফিলোসফি দেখালেন, এটা তো এক হয়ে গেল। রদ্রি তার মানে জনাথন উইলসের বলা ৩ রকমের ডিফেন্সিভ মিডফিল্ডার, আর রদ্রি তার মানে ক্রুয়েফ এবং পেপ গার্দিওলার স্বপ্ন দেখা সেই পিভট লিডার, যে মাঠের যে কোনো জায়গা থেকে সব কিছু লিড করবে। সব কিছু বলতে কী কী? সে ডেস্ট্রয় করবে, সে ক্রিয়েট করবে, সে ক্যারি করবে। ইয়েস, এভরিথিং ইজ রদ্রি। হ্যাঁ, রদ্রির এই যে ভূমিকা, এই ভূমিকায় আপনি দেখবেন রদ্রির মধ্যে সব কিছু আছে। রদ্রির মধ্যে ডেস্ট্রয়ার আছে, রদ্রির মধ্যে ক্রিয়েটর আছে, রদ্রির মধ্যে ক্যারিয়ার আছে। আপনি অনায়াসে দেখতেছেন রদ্রি বল ক্যারি করে সামনে চলে যাচ্ছে, অনায়াসে দেখতেছেন রদ্রি ওখান থেকে প্লেমেক করতেছে। আর ডেস্ট্রয়, কথা না বলি, কি সুন্দর ট্যাকেল করতেছে কোনো রকম ফাউল না করে। এবার বিশ্বকাপে ওর তো আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, যদিও সবাই ওই যে সর্বাত্মক তার যে উপস্থিতি ওটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, দুর্দান্ত পাসিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমার সবচেয়ে বিউটিফুল লাগতেছে ওর যে ট্যাকলিং। ওকে তো এবার বক্সের অনেক কাছে খেলতে হচ্ছে,
দেলা ফুয়েন্তের কারণে, সেটা আসতেছি। এই জায়গাটা বলেই শেষ করব। ফলে ও ওই জায়গাটায় বসে যখন ট্যাকেল করতেছে, ওকে যখন ওই জায়গাতেই আবার ডেস্ট্রয়ারের ভূমিকা নিতে হচ্ছে, সেটা কোনো রকম ফাউল না করে কি অসাধারণভাবে করতেছে। মানে প্রত্যেকটা ভূমিকা মনে হয় যে আর্টিস্টিক লেভেলে নিয়ে গেছে। পেপ গার্দিওলার চেয়ে সুখী মানুষ আজকে আর কেউ নাই। ক্রুয়েফ বেঁচে থাকলে সবচেয়ে সুখী মানুষ হতেন। যদি ওপরে বসে দেখা যায়, তাহলে উনি নিশ্চয়ই বারবার বলবেন, "পেপ, পেপ বাবা, আমি যা স্বপ্ন দেখছিলাম তুমি তাই করতে পারছো, তাই বানাইতে পারছো।" রদ্রি, সেই রদ্রিটা হইছে। দেখেন এই রদ্রির আজকের যে রূপটা ২০২৬, এটাকে শুধু গার্দিওলার পূর্বানুমান বা গার্দিওলার সৃষ্টি এভাবে বললে রদ্রিরও অবমূল্যায়ন হয়। আবার আরেকটা লোককে একটু কৃতিত্ব কম দেওয়া হয়। সেটা হচ্ছে দেলা ফুয়েন্তে। যত যাই বলি, এ তো খুব বেশি পজিশনাল ফুটবল খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা। ফলে পেপ গার্দিওলার রদ্রি কিন্তু একটু বাঁধা ছিলেন। মানে এত স্বাধীন না। এই যে পেপ আজকে রদ্রিরা আপনি দেখছেন অপোনেন্ট বক্সের সামনে দাঁড়ায় সে ডিকটেট করতেছে। সে পাসিং করতেছে। কখনো লেফট উইং এর কাছে গিয়ে টাচ লাইনে গিয়ে ডিকটেট করতেছে। কখনো রাইট টাচ লাইনে গিয়ে ডিকটেট করতেছে। কখনো বক্সে ঢুকে পড়তেছে। এইটা কিন্তু সিটির রদ্রি না। সিটির রদ্রি এত স্বাধীনতার প্রাপ্য না। তুমি উপরে উঠতে পারো ২-১ বার। দ্রুত ব্যাক করবা, দ্রুত ব্যাক করবা টোটাল ফুটবলের মতো। তুমি তোমার ফাইনাল যে পাসটা দিতে চাও কাউরে, দিয়ে দৌড় দিয়ে পিছনে চলে আসবা। এসে ২ সিবির উপরে জায়গাটা নিয়ে নিবা। অত বেশি স্বাধীনতা নিও না। চলে যাও না স্থায়ীভাবে জায়গা থেকে। বললেন, দে লা ফুয়েন্তে বললেন, "যাও না বাবা। তুমি ফলস নাইন হিসেবে খেলতে চাও? যাও খেলো। তোমাকে পেপ যেভাবে তৈরি করছে তাতে তো তোমার আসলে সবভাবে খেলার দরকার। তোমার সেই ইচ্ছা পূরণ করা দরকার। তোমার যদি কোনোদিন ইচ্ছা হয় তোমাকে আমি স্ট্রাইকার হিসাবে খেলারও স্বাধীনতা দিব। আমার কাছ থেকে পারমিশন নিতে হবে না। তুমি চলে যাও, তুমি খেলো।" দেখেন তাতে কি হইছে, রদ্রি যখন তার ওই গুণাবলী, ওই চিন্তাবলী নিয়ে বক্সের কাছাকাছি চলে আসতেছে, এসে সে আসলে যখন অ্যাটাক ডিক্টেট করতেছে, পুরো মাঠ ডিক্টেট করতেছে, তখন আমরা একটা অন্যরকম প্রাণী দেখতে পাচ্ছি। আমি বলবো ফুটবলে একটা অন্যরকম প্রাণ তৈরি হলো। এই প্রাণ এর আগে আমরা ফুটবলে দেখি নাই। যে কিনা ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত আপনি বলবেন বক্স টু বক্স মিডফিল্ডার, ওগুলো দিয়ে এটা বোঝা যাবে না। মানে একটা লিডারশিপ, একটা নিয়ন্ত্রক যে আগে ছিল পেছন মাঠে, এখন সে মাঝ মাঠ অতিক্রম করে উঠে এসে ওইখানে দাঁড়ায় ডিক্টেট করতেছে। ও সে পুরো আলোচনায় আপনার মনে হতে পারে যে রদ্রি শুধু রিসার্চ, ফিলোসফি এবং কোচদের আইডিয়ার বহিঃপ্রকাশ। এটা হতে পারে না। তাই যদি হয় তাহলে এটা ক্রুয়েফ বহু আগে কাউরে বানায় ফেলতেন। বড়, বড় জিনিস হাতে পাইছেন ক্রুয়েফ। পেপ গার্দিওলাও জীবনে বহু বছর কাটায় তারপরে সিটিতে এসে রদ্রিরে পাইছেন। এর আগেই এটা হয়ে যেত। রদ্রির মতো একটা দুর্দান্ত প্রতিভা, দুর্দান্ত মস্তিষ্ক পাইছেন বলেই ওনারা এই জিনিসটা হইছে। তা না হলে হয়তো আরো পেপের কোনো শিষ্যকে ওয়েট করতে হতো। বুস্কেটসকে হয়তো বানাতে হতো। এটা হঠাৎ করে বানানো যায় না। শুধু আইডিয়া থাকলে আর শুধু ধারণা থাকলে এটা করে ফেলা যায় না। একজন রদ্রিকেই লাগে। ফলে রদ্রির কৃতিত্ব রদ্রির জায়গায়। যে না তোমরা বুদ্ধি বানাও, আমি সেটাকে প্রয়োগ করব। আমার তো ধারণা রদ্রি যেদিন কোচ হবে সেদিন আমরা ফুটবলে আরো এমন কিছু দেখব যা আজকে আমরা কল্পনাই করতে পারতেছি না। সেই দিনটার অপেক্ষায় থাকি। তার আগে রদ্রির সর্বোত্তম সাফল্য কামনা করি। অলরেডি সে একটা ভুতুড়ে পজিশন, যে পজিশনটাকে লোকে গুরুত্ব দিতে চায় না। রবীন্দ্রনাথের ভাষায় সেই কেরানি, যে কিনা যতক্ষণ ভুল না করতেছে ততক্ষণ চোখে পড়ে না। সেই ডিফেন্সিভ মিডফিল্ডার একসময় ডার্টি ওয়ার্কার বলে পরিচিত ছিল আদি ওয়ার্ক যুগে। সেখান থেকে সে ব্যালন ডি'র জিতছে। সম্ভবত পৃথিবীর প্রথম ডিফেন্সিভ মিডফিল্ডার যে ব্যালন ডি'র জিতছে। অলরেডি সে সাফল্য এবং ফেম, নেম এগুলো বেশ পাইছে। আরও তার পাওয়া দরকার। সেটা দরকার তো বিশ্বকাপ। কিন্তু সেটা আপাতত থাক। রদ্রি আপনার বয়স তো সাপোর্ট করে, আগামী বছর ট্রাই করেন। এবছর আপনার খুব প্রিয় মানুষ লিওনেল মেসি বিশ্বকাপটা নিয়ে যাক। আপাতত সেই প্রার্থনা করি। তবে রদ্রির সর্বোচ্চ সাফল্য কামনা করি। সেটা একটা ফুটবল বিবর্তনের সাফল্য হবে। সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা।